হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা। তো আবার আসিব ফিরে কবিতা যাওয়ার পূর্বে আমি তোমাদের জীবনানন্দ দাশ কবিতাটি সম্পর্কে একটু জীবনানন্দ দাশ সম্পর্কে একটু বলে দিচ্ছি। জীবনানন্দ দাশকে মূলত কি কবি বলা হয় বলতো? তিমি ধরনের কবি, রূপসী বাংলার কবি, তাই না? এখন দেখো, জীবনানন্দ দাশ মূলত 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA পাশ করেন। তার কবিতার মূল বিষয় হচ্ছে কি, বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্যতা প্রকাশ করা। তিনি অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে বিখ্যাত হচ্ছে বনলতা সেন, 7টি তারা তিমির, রূপসী বাংলা ইত্যাদি। এছাড়া তিনি মৃত্যুবরণ করেন 1954 সালের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায়। আবার আসিব ফিরে কবিতাটি মূলত তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। চলো আমরা এবার কবিতায় চলে যাই। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। কবিতায় প্রবেশ করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আবার আসিব ফিরে কবিতাটি দুটি স্তবকে বিভক্ত। প্রথম স্তবকে কবি মারা যাওয়ার পরও যে কি বাংলায় প্রকৃতিতে ফিরে আসতে চান, তার আকুলতা প্রকাশ পেয়েছে। এবং দ্বিতীয় স্তবকে কবি বাংলাতে তিনি তাকে কি কি রূপে দেখতে চান সে বিষয়টি ব্যাখ্যা করেছে। তোমরা কি বুঝতে পেরেছ? প্রথম স্তবকে কবি মারা যাওয়ার পরও যে কি বাংলা প্রকৃতিতে ফিরে আসতে চান সে বিষয়টি উল্লেখ করেছেন। আর দ্বিতীয় স্তবকে বাংলাতে তিনি কি কি রূপে নিজেকে দেখতে চান এবং কি কি রূপে ফিরে আসতে চান সে বিষয়টি বলেছেন। চলো আমরা কবিতায় চলে যাই। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। কবি এই বাংলায় সংকোচিল শালিকের বেশে আবার ফিরে আসতে চেয়েছেন, কেননা তিনি কি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন। এই কি বাংলার রূপকে ভালোবেসেছেন কি সমস্ত হৃদয় দিয়ে। এদেশের প্রকৃতির প্রতি কবির কি সৃষ্টি হয়েছিল কি অফুরন্ত ভালোবাসা। এই জন্য কি মৃত্যুর পরেও তিনি বাংলা প্রকৃতিতে ফিরে আসতে চেয়েছেন বারবার, বিভিন্ন রূপে, বিভিন্ন স্থানে। পরে দেখো কি বলেছে, হয়তো বা ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে। কবি বলছে কি যে হয়তো বা কি দেখবে সকালে ঘুম থেকে ওঠার আগে আমরা কি ভোরের কাকের শব্দে কিন্তু আমাদের ঘুম ভাঙে। বলছে কি ভোরের কাক হয়ে তিনি কি সবার সামনে কি আসতে চান এই কার্তিকে নবান্নের দেশে। বলছে কি কার্তিক মাসে কি আমাদের কি নবান্ন উৎসব শুরু হয়, তিনি এই নবান্ন উৎসবের সময় কি করতে চান, এই দেশে ফেরত আসতে চান। কবি কিন্তু এই দেশকে কি কার্তিকে নবান্ন দেশ বলে অভিহিত করেছে, কারণ কি গ্রাম বাংলায় কিন্তু কার্তিক মাসে ধান কাটা শেষ হয়। আর কি কার্তিক মাসে ধান কাটা শেষে কি করা হয়, গ্রামের কৃষকেরা ঘরে নতুন নতুন ধান তোলা উৎসবে কি করে মেতে ওঠে। তাই তিনি কি এই দেশকে কার্তিকে নবান্নের দেশের সাথে তুলনা করেছেন। হয়তোবা হাঁস হব, দুঃখিত, কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়। দেখো এই কবিতায় এর পূর্ববর্তী লাইনে কিন্তু কবি কার্তিক মানে কি হেমন্তকালের কথা বলছেন। পরের লাইনে চলে আসছেন কি শীতকালে, কুয়াশায় বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়। বলছে কি শীতকালে কুয়াশায় বুক ভেসে কি তিনি কি উড়ে আসবেন কোথায়, এই কাঁঠালের ছায়। পরের লাইনটি দেখো, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে পায়। কবি দেখো কত সুন্দর সুন্দর উপমা নিয়ে এসেছেন। বিভিন্ন উপমা ব্যবহারের মধ্য দিয়ে কবি তার এই মাতৃভূমিতে ফেরত আসার কথা বলছেন। কি বলছে দেখো, হয়তোবা তিনি কি হবেন,
হাঁস হয়ে কি সারা কি নদী বলো পুকুরে বলো কি ঘুরে বেড়াতে চান। কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়। দেখো ছোট বাচ্চারা তার কি আদরে হাঁসটি যাতে হারিয়ে না যায় সেজন্য কি করে, হারিয়ে না যায় বা কি তাকে চেনার জন্য কি করে, ওই হাঁসের পায়ে ঘুঙুর পরিয়ে দেয়, যাতে কি হাজার হাঁসের ভিড়ে ওই কিশোরী তার কি পছন্দের হাঁসটিকে খুঁজে পেতে পারে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কলমি শাকের নাম শুনেছো না তোমরা? এটা এক ধরনের কি জলজ উদ্ভিদ। বলছে কি সারাদিন কি কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে ঘুরে বেড়াবে। তিনি কি করবেন, হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। তিনি কি বলছেন, তিনি এমনকি তিনি আবার আসিবেন কিভাবে, যে বাংলার নদীমাতৃক এই বাংলাকে ভালোবেসে কি মাঠ ক্ষেতকে ভালোবেসে তিনি আবার ফিরে আসতে চান এই বাংলাদেশে। জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে মূলত কি জলাঙ্গি ঢেউ মানে কি, জলাঙ্গি মানে কি জল যার অঙ্গে, বাংলাদেশি সারা অঙ্গে কি জল প্রবাহিত হয় বলে এদেশকে কবি কি বলেছেন, জলাঙ্গি ঢেউ ভেজা কি বাংলাদেশ বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ তো কি নদীমাতৃক দেশ, কারণ কি বলতো এখানে কি জালের মতো এদেশের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী। এই জন্য কি তিনি এখানে জলাঙ্গি ঢেউ ভেজা বাংলাদেশের এ সবুজ করুণ ডাঙায়। করুণ ডাঙায় কি বলতো, এখানে করুণ ডানা বলতে যে বাংলাদেশের যে বিভিন্ন নদ নদীর মধ্যে দেখবে কি ডোবা নালা আছে, এই ডোবা নালার কি করুণ ডানায় তাদের কি সাথে সাথে অবস্থাকে কি বোঝাতে চেয়েছেন। এই সবুজ করুণ ডাঙায় কি কবির তীব্র আবেগ প্রকাশিত হয়েছে। তার মানে হচ্ছে এই যে স্তবকটি পড়লাম আমরা, এই প্রথম স্তবকে কবি কি কি হাঁস হয়ে আসতে চান, ভোরে কাক হয়ে আসতে চান, কার্তিকের নবান্নের দেশের কুয়াশা বুক ভেসে তিনি আসতে চান, কি কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আসতে চান। তারপর কি মাঠের ক্ষেতকে ভালোবেসে কি জলাঙ্গি ঢেউ ভেজা এই করুণ ডাঙায় বিচিত্র রূপে তিনি কি আসতে চান। দেখো কবিতার আগমনকে বিভিন্ন উপমার মধ্য দিয়ে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। পরবর্তী লাইনে যাও। হয়তোবা দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এখন দেখো এখানে বলছে কি হয়তোবা, এখানে সুদর্শন কথাটির মাধ্যমে কি বোঝাচ্ছে মনে হচ্ছে না মানে সুদর্শন কোন একজন ব্যক্তি, আসলে সুদর্শন শব্দের অর্থ হচ্ছে কি এক ধরনের গোবরে পোকা। দেখো বাংলা ভাষা সাহিত্য কত সমৃদ্ধ কত সুন্দর। সুদর্শন নামটা কি একটা গোবর, মানে কি যে গোবরের উপরে যে কালো কালো বড় বড় পোকাগুলো থাকে এগুলোকে বলা হয় কি সুদর্শন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কবি বলছেন যে কি হয়তো বা কি সন্ধ্যার বাতাসে দেখবে কি এক ধরনের গোবরে পোকা উঠতেছে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। এখানে দেখো হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে বলতে কবি তার এই যে প্রিয় জন্মভূমিতে গ্রামীণ জীবনে যে কি লক্ষ্মী পেঁচার অনুষঙ্গকে কি করছেন, নির্দেশ দিচ্ছেন। কারণ কি তিনি এদেশের প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসছেন, তাই তিনি এই প্রকৃতিতে বারবার ফিরে আসতে চেয়েছেন বিভিন্ন রূপে। বাংলার প্রকৃতিতে শিমুল গাছ আছে, সেই প্রকৃতি শুনবে কি শিমুলের ডালে বসে কি ডাকছে কে, এক লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা কিন্তু দেবীর লক্ষ্মীর বাহন। পরীক্ষা আসে যে লক্ষ্মী পেঁচা কোন দেবীর বাহন, দেবী লক্ষ্মীর বাহন। দেখো পরের লাইন, হয়তো দেখিবে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের কি ঘাসে। দেখো নবান্নের মানে নবান্ন উৎসবের শেষে কি করা হয়, ধান মানে ধানের মাধ্যমে এক ধরনের খই উৎপাদন করা হয়, যে বিন্নি ধানের খই এই ধরনের কি ধান ছড়াচ্ছে কে, শিশু কি উঠানের এক ঘাসে বসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা
পাল সাদা ছেঁড়া পালে। এই লাইনটা দেখো, রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়। বলতে কবি এখানে কি এদেশের ছোট ছোট নদী, মানে নদীতে কিশোররা কি করে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোকে এখানে ইন্ডিকেট করছেন, তাদের স্বাধীনতাকে নির্দেশ করছেন। মৃত্যুর পরও কি তিনি কি এ ধরনের কিশোরের মধ্যে কি বেঁচে থাকতে চান? এছাড়াও কি তিনি এদেশের প্রকৃতির মতো কি মানে নদীকেও কি করতেন, ভালোবাসতেন। তাই তিনি মৃত্যুর পরও কি আবার ফিরে আসতে চান এক অজানা বালকের বেশে। রূপসার ঘোলা জলে কি দেখা যাবে কি তাকে কি সাদা ছেঁড়া পালে এক মনেকে ডিঙ্গা বাইছে। দেখো, রাঙা মেঘ সাতটায়ে অন্ধকারে আসিতেছে নীরে। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট। রাঙা মেঘ সাতটায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। বলছে কি রাঙা মেঘ সাতটায় মানে কি সন্ধ্যার আগে আগে কি হয়, তোমার আকাশটা কি হয় একটু কি রাঙা মানে কি রঙিন হয়ে ওঠে। কি করছে রাঙা মেঘ সাতটায় কারা ফিরে আসতেছে, ধবল কি বকরা মানে কি সাদা বকেরা কি উড়ে আসছে। এখানে ধবল মেঘের নীড়ে আসার মধ্য দিয়ে কবি কি করছেন, এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরম মমতায় স্বদেশের বুকে ফিরে আসার প্রতি ইঙ্গিত দিয়েছেন। কবি মানে জীবন দাস তার প্রিয় জন্মভূমিকে এতটাই ভালোবাসতেন যে কি মানে মৃত্যুর পরও নানা রূপে বারবার এখানে ফিরে আসতে চান। কেননা দেখো, দূর দূরান্ত থেকে বকেরা দল বেঁধে যেমন শেষ বেলার কি মায়ের কোলের মতো তাদের নীড়ে ফিরে আসে, ঠিক তেমনি কবিও কি চিরকালের ভ্রমণ শেষে কি করতে চান, মাতৃভূমির মমতা জড়ানো মাটিতে ফিরে আসার ইচ্ছা মূলত এই কবিতায় তিনি ব্যক্ত করেছেন। তোমরা কি বুঝতে পেরেছ? এবার আমি তোমাদেরকে আবার আসবো ফিরে কবিতাটির মূল ভাবটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। দেখো, কবি এই কবিতা বলেছেন কি তিনি নিজেকে মানে নিজের দেশকে খুবই ভালোবাসতেন, তাই না? প্রিয় জন্মভূমির প্রতি কি মানে এত ভালোবাসা ছিল যে কি অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো কি তার দৃষ্টিতে কি সুন্দর হয়ে ধরা পড়েছে। দেখো কারণ কি, দেখো তিনি মানে ছোট মানে কি যেগুলো আমরা হাঁস, কুয়াশা, তারপর কি কলমি শাক, হ্যাঁ, তারপর ধরো তোমার বক, এই তুচ্ছ বিষয়গুলোকে তিনি তার কবিতায় কি উপমা হিসেবে ব্যবহার করেছে। কবি মনে করতেন যে যখন তার মৃত্যু হবে তখন কি তার দেশের সঙ্গে হয়তো বা কি মমতার বাঁধনটা তার শেষ হয়ে যাবে, কিন্তু কি তিনি শেষ করতে চাননি। তিনি চেয়েছেন কি মারা যাওয়ার পরেও যেন কি তিনি বিভিন্ন বেশে তার মাতৃভূমিতে ফিরে আসতে পারেন। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্কচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। আবার দেখো কখনো বা কি ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যেতে চান। এমনও হতে পারে যে তিনি সারাদিন হাঁস হয়ে কি কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াতে চান। এমনকি কি করতে চান, দিনের শেষে কি সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসার মাঝেও কি কবি মানে তাকে খুঁজে পেতে চান। এইভাবে কি বাংলাদেশের মানে প্রকৃতির সঙ্গে তিনি মিশে যেতে চান। এবার চলো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা বাসায় বসে এই বাড়ির কাজগুলো করে ফেলবে। আমি তোমাদেরকে 8টি অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করবে। দেখো, 1 নাম্বার, কবি বাংলাদেশকে জলাঙ্গির ঢেউ ভেজা বলেছেন কেন? 2, এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলা হয়েছে কেন? 3, আবার আসিব আমি কেন আসতে চান কবি? আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? 5, খোয়ের ধান শিশু উঠানে ছড়ায় কেন? 6, ধবল বকের নীড়ে আসার মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন, ব্যাখ্যা করো। 7, কবি কুয়াশার বুকে ভেসে ফিরে আসতে চান কেন? 8,
কবি সারাদিন কলমির গন্ধ ভরা জলে ভেসে কাটাতে চান কেন? এগুলো তোমরা বাসায়, এখন যেহেতু তোমাদের বিদ্যালয় নেই, স্কুল নেই, কাজ নেই, আমরা গৃহবন্দী সবাই, তোমরা তো জানো কোভিড-19 সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তোমরা বাসায় সাবধানে থাকবে, সেফলি থাকবে আর বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।